আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কোথায় গিয়েছিলে? আমি স্বাভাবিকভাবেই জবাব দিলাম, পুকুর পাড়ে। বাবা এবার স্বচ্ছর দিকে তাকিয়ে স্বচ্ছকে ইশারা করে বললেন, তোমরা? ওখানেই ছিলাম, আদ্রিতার সাথে কথা বলছিলাম। আমি নির্বিকার দাঁড়িয়ে রইলাম। স্বচ্ছকে দেখেও মনে হলো না সে খুব একটা চিন্তিত, তবে স্বচ্ছর মা চুপ থাকলেন না। তিনি চুপ থাকবেন এমনটাও আমি আশা করিনি অবশ্য। কাল সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর আর কি কথা তোমাদের? যা হয়েছে তা হয়েছে, ফের এমনটা যেন না হয়। আমি ভেবেছিলাম স্বচ্ছ হয়তো বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলবে, আচ্ছা তুমি যা বলবে, কিন্তু সে আমায় আশ্চর্য করে দিয়ে বলে উঠল, আদ্রিতার সাথে আমি কথা বলতে চাই ক্লিয়ারলি। অনেক কিছু ক্লিয়ার করার আছে। আজ চেয়েছিলাম কিন্তু তিনি আমায় সময় দেননি। কালকের ঘটনার পর তিনি কিছুটা অস্বস্তিতে আছেন, তাই আমি তাকে নিজেকে সামলে নেওয়ার সময় দিচ্ছি। নেক্সট টাইম এই সুযোগটা আমি আর তাকে দিব না। স্বচ্ছ বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। বসার ঘরের প্রতিটা মানুষের চোখ কপালে। এদিকে আমি তবদা মেরে দাঁড়িয়ে আছি। স্বচ্ছ কথাগুলো কাকে বলল? সে কি আমায় হুমকি দিয়ে গেল, তবে এতগুলো মানুষের সামনে? তবে স্বচ্ছর মায়ের ফ্যাকাশে মুখ দেখে কেমন যেন শান্তি লাগলো আমার। নিশ্চিত ছেলে হাত ফসকে বেরিয়ে গেছে ভেবে আফসোস করছে, করুক। তবে ওনার হাত ফসকে বেরিয়ে যাওয়া এই ছেলেকে আমি বিয়ে করছি না। ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পরিবেশ শীতল। ফ্যান চালিয়ে গলা সমান ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছি। ভাবি দুবার এসে ডেকে গেছেন। এ বাড়ির 1 নাম্বার আসামি বাড়ি ফিরে এসেছেন সকাল সকাল। বসার ঘরে তাকে নিয়ে বিচার বসেছে, আমাকেও সেই বিচারে অংশ নিতে ডাকা হচ্ছে। আমি আপাতত সেই মুডে নেই। আমি উঠলাম আরো ঘন্টা 3 ব্যবধানে। নিচে নেমে দেখি ততক্ষণে সকালে নাস্তা করা শেষ। বাবা বাজারের পথে গিয়েছেন, মা চাচিরা দুপুরে রান্নার তোড়জোড় করছে, ভাবি ভাইয়ার জন্য টিফিন গুছিয়ে দিচ্ছেন। স্বচ্ছরা ফিরে গেছে 2 দিন হলো। ফিরে যেয়ে আমার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেনি স্বচ্ছ। আমিও সেসব নিয়ে খুব একটা ভাবছি না। একদম যে ভুলে বসেছি তা বলে ভুল হবে। আমার প্রথম দেখা সেই নজর কাড়া ব্যক্তিত্ব সম্পন্ন স্বচ্ছকে ভেবে প্রায় উদাস হই আমি। কাউকে এতটা আপন ভেবে ভুলে যাওয়া বুঝি এতটাই সহজ? ভাইয়া নাস্তা করেনি? আর করতে পারলো কই, এ বাড়িতে উঠতে বসতে বৈঠক ডাকা হয়। ঘুম থেকে উঠেই বৈঠকে বসতে হয়েছে। এদিকে অফিস টাইম হয়ে এলো বলে কোনো রকম গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে। আমি অ্যাপলে কামড় বসিয়ে মাথা নাড়ালাম। কথা সত্যি। পরক্ষণে কৌতূহল হলো, বললাম, মামার শাস্তি কি হলো? কি আর হবে, এই মাস থেকে ব্যবসায় ঢুকতে বলেছেন বাবা। এই বাড়িতে থাকতে হলে প্রতি মাসে তাকে কম করে হলেও 40,000 কামাতে হবে। এই সত্য রেখে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে। বেশ, বাবা কি বললো? কিছুই না, দেখো গিয়ে আবার পালানোর রাস্তা খুঁজছে হয়তো। দেখতে দেখতে কেমন করেই যেন কেটে গেল 4টা মাস। টার্ম ফাইনাল চলছে। এতদিনের গুছিয়ে রাখা পড়া এখন সব কাঁধে চেপে বসেছে। পড়ার টেবিল, চেয়ার, বেড সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই। চোখের নিচে মোটা কালো দাগ। শান্তির ঘুম নেই, সেই কবে ভুলে গেছি ঘুম। অগোছালো চুল নিয়ে হল, লাইব্রেরি, বইয়ের দোকানে ছোটাছুটি, ওর কাছ থেকে নোট কালেকশন, সব মিলিয়ে এক ভয়ঙ্কর জীবন পার করছি আমি। এর মাঝে যখন পরীক্ষার হলে প্রশ্ন দেখে চোখ বড় বড় হয়ে যায় আর অবচেতন মন বলে ওঠে, এগুলো আবার কি? সেই অনুভূতি তো বুঝিয়ে বলার মতো না। আমার এই বিভৎস দিনের এক বিভৎস সন্ধ্যায় হঠাৎ এক অপরিচিত নাম্বার থেকে কল এলো। হলে তখন বিদ্যুৎ নেই। চার্জার লাইটের আলোয় জোরপূর্বক বইয়ের পাতা উল্টাচ্ছি। আগামীকাল হিস্ট্রি এক্সাম। সিলেবাস ভীষণ লম্বা, হাতে সময় অল্প। এটা পাশ করে যেতে পারবো কিনা সন্দেহে আছি। এর মাঝে অপরিচিতের কল বিরিয়ানির মাঝে এলাচের মতো লাগলো আমার। আমি যথাসম্ভব এড়িয়ে গেলাম, কিন্তু কতক্ষণ? একাধারে বেজেই চলেছে। রুমমেট মেয়েটা ঘুম জড়ানো গলায় বলে উঠল, আদ্রি, কল ধরার হলে কল ধরো, নয়তো বালতির পানিতে চুবিয়ে রাখো মোবাইল। আমাকে ঘুমাতে দাও। রুমমেটের ঘুম নষ্ট না করতেই কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে আওয়াজ এলো না, যেন কলদাতা চাইছেন আলাপটা আমি শুরু করি। আশ্চর্য, আমি কেন তা করতে যাব? আমার জেদের কাছে হার মেনে নিয়ে কলদাতা নিজে থেকেই বলে উঠল, কেমন আছেন? হাই হ্যালো ব্যতীত সরাসরি কেমন আছেন প্রশ্ন করা ব্যক্তিটার কণ্ঠস্বর আমি চট করে ধরে ফেললাম। এত দিনে এই মানুষটাকে আমি প্রায় ভুলেই বসেছিলাম।
জীবনের এত সমস্যার মধ্যে হৃদয়ে আটকে থাকা ব্যথাটা লঘু হয়ে এসেছিল। তবে আজ কেন আবার তাকে সাড়া দিতে হলো? আমি ভাবনাগুলোকে পাশে রেখে উত্তর করলাম, বেশ ভালো। আপনি? আমার এক মুহূর্তের জন্য মনে হলো লোকটা ব্যর্থ প্রেমিকদের মতো ভাঙা গলায় উত্তর দিবে, যেমনটা রেখেছেন। মনে মনে কড়া কিছু উত্তর সাজিয়ে রাখলাম। হৃদয় ভাঙা প্রেমিকদের মতো আচরণ করলেই তাকে ছাই মাটি দিয়ে ধুয়ে দিব একদম। কিন্তু মানুষটা সর্বদাই আমার চিন্তার থেকে কয়েক শত হাত দূরে দাঁড়িয়ে থাকে। তিনি আমার কথায় স্বল্প হাসলেন বোধ হয়, বেশ ঝরঝরে গলায় শুধালেন, যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেশি চমৎকার আছি। তার এই চমৎকার থাকার বিষয়টা আমার পছন্দ হলো না। পরীক্ষার পড়া অব্যাহত রেখে আমি নিশ্চয়ই তার চমৎকার থাকার কথা জানতে বসে নেই, কিন্তু ভদ্রতা বজায় রাখতে মুচকি হেসে বললাম, বাহ বেশ। তো হঠাৎ কি মনে করে কল করলেন? 2 মাস যাবৎ দেশের বাইরে ছিলাম। ব্যস্ততার মাঝে 2-1 মিনিটের জন্য আপনি বিরক্ত করতে চাইনি, তাই আপনার সাথে যোগাযোগ করা হয়নি। আজ ফিরেছি দেশে, এখনো বাসায় পৌঁছাতে পারেনি। আপনার হল থেকে 4 মিনিটের পথ পার হলেই যে লাল সবুজ রঙের বাঁশের রেস্তোরাঁটা, ওখানে বসে আছি। দুপুরের খাবারটা খাওয়া হয়নি, এখন গরম ভাত আর গরুর মাংস খাবো। একা একা খেতে কেমন কেমন লাগছে, একজন সঙ্গী হলে খারাপ হয় না। তাই ভাবলাম আপনায় কল করি, যেহেতু নাগালের ভেতরেই আছেন। তার এমন কথায় কেমন প্রতিউত্তর করব ভেবে পেলাম না, তবে উপলব্ধি করলাম আমার কান ক্রমশ গরম হয়ে উঠছে, যেন যখন তখন রেলের ইঞ্জিন থেকে ধোঁয়া ছড়ার মতো ধোঁয়া ছড়াবে। একটা মানুষ কতটা ইডিয়েট হলে এমন কাজ করে? বিগত 4 মাস যোগাযোগ না করে আজ হঠাৎ করে কিনা গরম ভাত আর মাংস খেতে আহ্বান করছে। সিরিয়াসলি? আমি সবিনয়ে তার আহ্বান ফিরিয়ে দিলাম, কিন্তু তিনি তৎক্ষণাৎ বলে বসলেন, তাহলে পার্সেল নিয়ে আপনার হলের সামনে আসি। আপনি 2টো প্লেট আর 1 বোতল পানি নিয়ে নিচে আসেন। রাস্তার পাশে বসে না হয় একসাথে খাবো। ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। রাস্তায় চলতে থাকা যানবাহন আর হরেক রকমের মানুষ দেখতে দেখতে খাবার উপভোগ করা যাবে। আমি না হয় একটা শীতল পাটিও কিনে নিয়ে আসছি। আমি বাকরুদ্ধ, জবাব দিতে পারলাম না। তবে স্বচ্ছকে যতটুকু চিনি, এমন একটা কাণ্ড ঘটাতে তার পক্ষে অসম্ভব কিছুই না। দেখা গেল সত্যি সত্যি হলের সামনে এসে দারোয়ানকে বলে বসলো, মামা আদ্রিতাকে ডেকে দেন তো, আমরা আজ রাস্তার পাশে গরম ভাত আর গরুর মাংসের পার্টি করব। আমি ফুস করে নিঃশ্বাস ছাড়লাম, খুলে রাখা বইটা বন্ধ করে ছোট্ট করে জবাব দিলাম, আসছি। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা। আমি আমার পরনের জামা পরিবর্তন না করে চুলগুলো হাত খোপা করে বেরিয়ে পড়লাম। পায়ে সবসময় পরার একজোড়া স্যান্ডেল। এই অবস্থায় যখন রেস্তোরাঁয় পৌঁছলাম তখন আমার চোখ আকাশে। আমি এইভাবে বের হয়েছিলাম স্বচ্ছকে হতাশ করতে, কিন্তু স্বচ্ছকে দেখে আমি নিজেই হতাশ। সাদা রঙের ফর্মাল শার্টের সাথে ট্রাউজার এবং পায়ে একজোড়া স্যান্ডেল, গলায় এখনো টাই ঝুলছে, পাশেই বিশাল লাগেজ। আমি থতমত খেয়ে তাকিয়ে আছি তার দিকে। আমায় দেখতে পেয়ে সে ঝলমলে হাসলো, বলল, মাত্রই চেঞ্জ করেছি। গেঞ্জিগুলো লাগেজের অনেক ভেতরে রাখা, তাই শার্টটা চেঞ্জ করতে পারিনি। আমি না চাইতেও ফিক করে হেসে ফেললাম। চেয়ার টেনে বসতেই তিনি বললেন, অনেক দেরি করে ফেলেন আদ্রিতা, ক্ষুধায় আমি সবকিছু অন্ধকার দেখছি। খাবার শেষ করে না হয় কথা বলবো, এখন খাবারে মনোযোগ দিন। আমি এই প্রথম অসময়ে ভাত খেলাম পেট ভরে। রেস্তোরাঁ থেকে বের হয়ে পায়ে হেঁটেই কাছের এক খোলামেলা পার্কে পৌঁছালাম। পার্কের চারপাশ ঘুরে ভিন্ন রকমের ভাজার দোকান, মানুষের ভিড়ও কম নয়, তাতে কিছুটা ফাঁকা জায়গা দেখে বসলাম আমরা। এখানে আসার পর স্বচ্ছ প্রথম যে কথাটা বললো তা হলো, চটপটের ঘ্রাণ পাচ্ছেন আদ্রিতা? আমার খুব ক্ষুধা পেয়ে যাচ্ছে। আমি নীরবে তার কথা এড়িয়ে গেলাম। লোকটা বড্ড চতুর, কথা বলার প্রসঙ্গ খুঁজতে এলোমেলো কথা বলছে। তার এই এলোমেলো কথার ফাঁদে তো পা বাড়াবো না আমি। আদ্রিতা, শুনছি। এখনো রেগে আছেন? আমি উত্তর করলাম না। স্বচ্ছ খানিক হাসলো। আমি প্রথম যেদিন আপনায় দেখলাম মনে হয়েছিল ফুলের ভেতর থেকে বেরিয়ে আসা এক স্বচ্ছ মানবী। আপনার এই রূপ না দেখলে হয়তো কখনো জানতেই পারতাম না সেই মানবীটা রাগতেও জানে। লেইং যোগ করছেন আপনি স্বচ্ছ? সত্যি বলছি। বেশ, তবে এখন উঠছি, কাল এক্সাম আছে আমার। আমি উঠে দাঁড়ালাম। পা বাড়াতে নিলেই স্বচ্ছ বলে ওঠে, সেদিনের জন্য আমি খুবই দুঃখিত আদ্রিতা। মা কিছুটা মানসিকভাবে অসুস্থ। আসলে বড় ভাইয়া যেদিন বাড়ি ছেড়ে চলে গেল, ঠিক সেদিন থেকেই মা কেমন যেন বদলে গেল। আমায় সবসময় নিজের নজরে নজরে রাখতে শুরু করলো। আমার বাইরে পড়তে যাওয়াও হলো না। ঘরে ফিরতে সামান্য দেরি হলে ভাঙচুর শুরু করতো, পাগলের মতো আচরণ করতো।
হয়তো ভাইয়ার মতো আমাকেও হারিয়ে ফেলার ভয় ঢুকে গেছে তার মনে। আমি যদি সেদিন আপনার হয়ে কথা বলতাম, মা মানসিকভাবে ভেঙে পড়তো। আমার আপনার উপর ভরসা ছিল আদ্রিতা। ভেবেছিলাম আপনায় বুঝিয়ে বললে বুঝবেন। আপনিও বুঝলেন না আমায়। নিজেকে একবার ক্লিয়ার করার সুযোগ অবধি দিলেন না। আপনার এত কঠিন রূপে দেখতে চাইনি আমি আদ্রিতা। অবাক হলাম আমি। সচ্ছর বড় ভাই আছে এই কথা আমি জানতাম না, আর কোথায় বা চলে গেছে? প্রশ্ন সরিয়ে রেখে আমি বললাম, আন্টি কেমন আছে এখন? মায়ের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু মাঝে মাঝে এখনো পাগলামি করে। এই তো আমি বাইরে যাওয়ার আগেই কত পাগলামি করলো, কিন্তু পরে আবার স্বাভাবিক। নিজেই আমার লাগেজ গুছিয়ে দিল। আর ভাইয়া সে কোথায়? ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছেন প্রায় 7 বছর। ভাইয়া লন্ডনে পড়াশোনা করত। ওখানে এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করে। দেশে এসেছিল হঠাৎ করে বউয়ের সাথে নিয়ে। বাবা মেনে নেননি। সেদিনই সম্পর্ক ছিন্ন করে যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়। আর কখনোই যোগাযোগ করেনি আমাদের সাথে। আমি অবশ্য কয়েকবার চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। স্বচ্ছর কণ্ঠে অসহায়ত্ব। আমি স্পষ্ট তার চোখে জল দেখতে পাচ্ছি। মানুষটা না বলে হয়তো লুকোনো এই ব্যথার কথা কখনো জানতেই পারতাম না, কখনোই বুঝতে পারতাম না একগাল হাসির পেছনে ভয়ঙ্কর অতীত লুকিয়ে থাকে। আমার কষ্ট হলো আন্টির জন্য। মা হয়ে কতটা ব্যথাই না সে সহ্য করেছে, এখনো হয়তো করছে। কখনো দেখা হলে মাফ চেয়ে নিব তার কাছে। আদ্রিতা, শুনছি। আপনি আরেকবার মায়ের সাথে দেখা করবেন প্লিজ। আমি মায়ের অমতে যে আপনাকে চাই না, আপনাকে ছাড়া অন্য কাউকেও চাই না, আর না চাই অন্য কাউকে আপনাই দিতে। বুঝতে পারছেন আদ্রিতা, আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছি আপনাকে। মনে হলো স্বচ্ছর গলা কাঁপছে। সেও কি ভয় পাচ্ছে? কিসের ভয়? আমাকে হারানোর? আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে স্বচ্ছর জলে ঘেরা গভীর দুটো চোখ দুটোর দিকে তাকালাম, কিন্তু তার এই সমুদ্র সমান গভীর চোখ দুটোর ভাষা আজও বুঝে উঠতে পারলাম না। এই মানুষটার চোখের ভাষা এত কঠিন কেন? আমি চোখ ফিরিয়ে আকাশ পানে চাইলাম। আকাশে চাঁদ নেই, তবে কিছু সংখ্যক নিভু তারা দেখা যাচ্ছে। আমি স্বচ্ছর পানে না তাকিয়ে বললাম, কখনো প্রেমিকের হাত ধরেছেন স্বচ্ছ? আপনি চাইলে আমার হাত ধরতে পারেন, আমি কিছু মনে করব না।